আমি আমার পঙ্গু বউকে নিয়ে খুবই বিরক্ত ছিলাম। কেননা সে সবসময় বিছানায় পড়ে থাকতো। তাই আমি বাধ্য হয়ে একটা ১৬ বছরের মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে নিলাম। এরপরে সেই মেয়েটা আমাকে একটা উপায় বলল। সে ইন্টারনেট ঘেঁটে একটা লোশন আনিয়েছিল। সেই লোশনটা আমাকে দিল আর বলল, তোমার বউকে ছাদে নিয়ে রোদ্রের মধ্যে এই লোশন তারা সারা শরীরে লাগিয়ে দিলে কিছু সময় পরেই সে মরে যাবে। তারপর আমি তোমাকে বিয়ে করে নেব। আমি আমার পঙ্গু বউকে ছাদে নিয়ে গিয়ে সেই লোশন লাগালাম। তারপরে তার এমন অবস্থা হলো যে আমার গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। কেননা আমার নাম গগন, আমি কলকাতাতে থাকি আর আমি একজন দর্জির কাজ করি। আমি খুব নামি দামি একজন দর্জি। আমার মতো এত হ্যান্ডসাম আর পপুলার দর্জি পুরো এলাকাতে একটাও ছিল না। এটাই কারণ যে আমার দোকান খুব চলতো। আমার কাছে বেশিরভাগ মহিলারাই আসত। তারা কখনো কখনো হাসি মজা করতো। আমিও তাদের সঙ্গে হেসে হেসে কথা বললাম, কেননা আমি জানতাম তাদের কারণে আমার দোকান চলে। তাই তাদের সঙ্গে রাগারাগি করলে তো হবে না। তারাও নিজের কাজের জন্যই আমার দোকানে আসতো আর আমারও কাজ থাকতো। তাই তাদের সঙ্গে খুব বেশি কথা হতো না। যদি এটা সত্যি না, তারপরে পুরো এলাকাতে আমার বদনাম হয়ে গেছিল যে আমি খুব বেশি মেয়ে ঘেঁষা মানুষ। আমার বউ খুবই সুন্দরী আর আমরা দুজন ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম। আমরা নিজের নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। আর এখন আমরা এখানে একটা ফ্ল্যাটে থাকি। আমার বউয়ের নাম জয়া। আমরা যখন এখানে ফ্ল্যাট দেখার জন্য এসেছিলাম তখন আমার বউ বলেছিল যে তার সবচেয়ে উপরে ফ্ল্যাট চাই। কিন্তু আমার কথা ছিল, এত উপরে যদি আমরা থাকি তাহলে প্রতিদিন আমরা এত উপরে উঠবো আর নামবো কিভাবে? এটা এত কোনো ভালো সোসাইটি না যে এখানে লিফট থাকবে। সাধারণ ৫ তলা বিল্ডিং একজন বানিয়ে ভাড়া রেখে দিয়েছিল। এমনিতেও এখানকার ভাড়া কম ছিল আর সবচেয়ে উপরতলার ভাড়া তো আরো কম। জয়ার কথা ছিল যে উপরে ফ্ল্যাট নিলে আমরা ছাদ ব্যবহার করতে পারবো আর উপরের তলার ভাড়াও সবচেয়ে কম। এতে আমাদের অনেক টাকা বেঁচে যাবে। আমি আর আমার বউ দুজনেই কাজ করতাম, তাই আমাদের টাকার খুব একটা প্রবলেম ছিল না। কিন্তু আমার বউর কথা ছিল, আমরা তো পুরো দিন বাড়ির বাইরেই থাকবো আর এতে আমাদের সেভিংসও ভালো হবে। এছাড়াও ও বলেছিল সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে ছাদে খোলা আকাশের নিচে উড়ন্ত পাখি আর চতুর্দিকে গাছপালা দেখতে দেখতে চা খাওয়ার আনন্দই আলাদা। এতে সারাদিনের কাজের ক্লান্তি দূর হয়ে যায়। আমি ওর কথা মেনে নিলাম আর আমরা দুজনে সে বিল্ডিং এর সবচেয়ে উপরের ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নিলাম। একদিন এমন হলো যে ওর শরীর কিছুটা খারাপ ছিল, কিন্তু ও আমাকে বলেনি যে ওর শরীর খারাপ। সকালবেলা ও কাজে চলে গেল আর আমিও আমার দোকানের জন্য বেরিয়ে গেলাম। আমাদের দুজনের কাছে বাড়ির আলাদা আলাদা চাবি ছিল। সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় ওর মাথা ঘুরে যায় আর সবচেয়ে উপরতলা থেকে গড়াতে গড়াতে সোজা নিচেই পড়ে যায়। এতে জয়ার কোমরে চোট পায়। যখন ডক্টরের কাছে ওকে নিয়ে গেলাম তখন ডক্টরের বক্তব্য ছিল যে কোমরের সমস্ত নার্ভ ব্লাঙ্ক হয়ে গেছে, যার কারণে নিজের পায়ে হাঁটাচলা করতে পারছে না। ওর মাথাতেও খুব গভীর চোট এসেছিল আর ওর পায়ে নিচের দিকে শূন্য হয়ে গেছিল। হয়তো এই কারণে ও কখনো নিজের পায়ে চলতে ফিরতে পারবে না আর কথাও বলতে পারবে না। কেননা হঠাৎ করে সিঁড়ি দিয়ে পড়ার কারণে আতঙ্কিত হওয়ার ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। এখন এই জিনিসটা ১ বছর হতে চলেছে। আমি ওর সমস্ত কাজ করতাম, জয়ের জন্য খাবার বানাতাম, সমস্ত ঘর পরিষ্কার করতাম, এমনকি ওকে স্নান করানো, বাথরুমে করানো, এই সমস্ত কাজ আমিই করতাম। যেহেতু বাবা মায়ের অমতে বিয়ে করেছিলাম, এই কারণে তারা আমাদের উপর খুব বিরক্ত ছিল। তাই তারা আমাদের কোনো সাহায্য তো করলোই না, উল্টে আমাদেরকে কথা শোনাতো যে মা বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে এরকম শাস্তি ভোগ করতেই হয়। এই ঘটনায় আমার বাচ্চাও এই দুনিয়াতে আসার আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা আমাদের জন্য অনেক বড় দুঃখের ছিল। এছাড়াও এই ঘটনা আমাদের জন্য অনেক বড় সমস্যা নিয়ে এসেছিল আর আমরা খুব সমস্যায় ফেসে গেছিলাম। কিন্তু তারপরেও আমরা এই দুঃখের সময় একে অপরে ভালোবেসে কাটিয়েছিলাম। এই জিনিসটা এখন ১ বছর হয়ে গেছে। এখন আমি সকাল সকাল দোকানে যেতে চাইতাম, কিন্তু আমার বউয়ের কাজ শেষ হতেই চাইতো না। আমি ওকে একবার বাথরুমে নিয়ে যেতাম, তারপর হয়তো কিছু সময় পরে বলতো আমাকে আবার যেতে হবে। ও মুখে বলতে পারতো না, কিন্তু ইশারায় বলতো আর আমি বুঝে যেতাম। এখন আমি ওর কাছে মোবাইল ফোন রেখে দোকানে যেতাম, কারণ ওর যদি কোনো সমস্যা হয় তাহলেও ফোন করবে আর আমি বুঝে যাব। আমার দোকান বেশি দূরে ছিল না। দুপুরবেলা খাবার খাওয়া আমি ওর সাথেই খেতাম, না হলে বাড়িতে একবার চক্কর অবশ্যই দিতাম আর তারপরে আবার দোকানে চলে যেতাম। সে বেচারি এই রুটিনের সাথেই চলছিল আর জয়ের জন্য এতটা করা আমার কর্তব্য ছিল। আমি ওকে আবারও বাথরুমে নিয়ে গেলাম। বাথরুম থেকে ফিরে ও আবার আমাকে ইশারা করলো। আমি বললাম, এখন আবার কি চাই তোমার?
আমি কিছুটা রেগে বললে ও সংকুচিত হয়ে গেল। এরপর আমি আদর করে আবার জিজ্ঞেস করলে ও বলল যে ও মেকআপ করতে চায় আর নিজের ঠোঁটের উপরে লিপস্টিক লাগাতে চায়। আমি ওর মেকআপের বাক্স ওর কাছে রেখে দিলে ও চিরুনি উঠালো আর নিজের চুল আঁচড়াতে শুরু করলো। আমি ওর প্রশংসা করলে ও হেসে দিল। আমি বললাম, তুমি খুব সুন্দরী। আমি বললাম, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি একজন পুরুষ ছিলাম আর আমার বউ পঙ্গু হয়ে পড়ে আছে। আমি ঘরের কাজও করতাম, টাকাও ইনকাম করতাম, কিন্তু তারপরও ভগবান আমাকে এতটা শক্তি দিয়েছিল যে আমি আমার বউকে কোনো কটু কথা শোনাইনি। আর এই 1 বছরে আমি কখনোই জয়ের সাথে লড়াই ঝগড়াও করিনি। আর আমিও চিকিৎসাও করিয়েছিলাম। ঘরের কাজ করে প্রতিদিন দোকানে চলে যেতাম। আর তারপরে আমি সেই মেয়েটাকে দেখলাম। সে একদিন আমার দোকানে এলো। আমি এর আগে তাকে কখনোই দেখিনি। হয়তো সে এই পাড়াতে নতুন এসেছে। এই মেয়েটা যুবতী আর খুবই সুন্দরী ছিল। শরীরের গঠন স্লিম। আর তার নাম তরি। সে আমার দোকানে এসে বলতে লাগলো, আমার নাম তরি। আর আপনার? আমি বললাম, আমাকে এখানে সবাই গগন নামেই জানে। আর আমাকে নামকরা দর্জি হিসেবেই লোক চেনে। তরি বলতে লাগলো, আমিও আপনার নাম আর প্রশংসায় অনেক শুনেছি। আর এটা শুনে এখানে এসেছি। শুনেছি যে আপনি ড্রেস খুব ফিটিং করে সেলাই করেন আর সময় মতো দিয়েও দেন। আমি বললাম, হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আপনি কি আমাকে দিয়ে কোনো ড্রেস বানাবেন? সে বলল, হ্যাঁ, কিন্তু আমার সেটা সময় মতো চাই। আসলে আমাদের পরিবারে একটা বিয়ে আছে। আর এই বিয়েতে আমি প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে সবার থেকে আলাদা দেখাতে চাই। এই কারণে আমি অনেক ড্রেস বানাতে চাই। আপনি কি আমার এই কাজটা করে দিতে পারবেন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আর্জেন্ট কাজের জন্য টাকা কিছুটা বেশি লাগবে। সে বলল, টাকার চিন্তা করবেন না। যদি আমি আপনাকে দিয়ে এতগুলো আর এত দামি ড্রেস বানাতে পারি, তাহলে টাকাও দিতে পারবো। আমার কাছে টাকার কোনো অভাব নেই। আমি খুশি হয়ে গেলাম যে যাক, আমি অনেক বড় একটা অর্ডার পেয়ে গেছি। অনেকদিন থেকে আমার ব্যবসা ঢিলাঢালা চলছিল আর জয়ার চিকিৎসার জন্য আমার টাকার খুব প্রয়োজন ছিল। তাই এতগুলো কাজ পাওয়াতে আমি খুব খুশি হলাম। এখন বিয়ের সিজন ছিল না, তাই ব্যবসা খুব ডাউনে চলছিল। কিন্তু কিছু লোক আছে যারা অসময়ে বিয়ে প্রোগ্রাম পাতিয়ে নেয়। আমি খুশি মনে সেই মেয়েটার সমস্ত অর্ডার নিয়ে নিলাম। সেই মেয়েটা নিজের সাথে আনা কাপড় আমাকে দিল আর বলল, কালকে আমি ফোনে ছবি পাঠিয়ে দেব যে আমি কোন ডিজাইনের ড্রেস বানাতে চাই। তাই আপনাকে আপনার নম্বর দিতে হবে। আমি খুশি খুশি নিজের মোবাইল নম্বর সে মেয়েটাকে দিয়ে দিলাম। পরের দিন আমি আমার দোকানে কাজ করছিলাম। তখন সে আমার দোকানে এলো আর নিজের মোবাইলে অনেক রকম ড্রেসের ডিজাইন দেখালো। আমি সেইগুলো দেখে তাকে বললাম যে হ্যাঁ, আমি এই সমস্ত ডিপজল বানাতে পারি, কিন্তু সমস্ত ডিজাইনের জন্য আলাদা আলাদা রেট লাগবে। সে বলল, টাকা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, আমার শুধু ভালো ডিজাইন চাই। আমি আগেও বলেছি যে আমার কাছে টাকার কোনো অভাব নেই। আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দিতে পারি, কিন্তু আমার ড্রেসে কোনো খুঁত যেন না থাকে। আর একটা ড্রেস আমি আর্জেন্ট চাই। আমি বললাম, এই সময় আমার বাড়িতে যেতে হবে, কেননা আমার বউ বিছানায় পড়ে আছে, তাকে দেখার জন্য আমার যেতে হয়। সে বলল, যদি আপনি আমার এই ড্রেস এক্ষুনি সেলাই করে দেন, তাহলে আমি আপনাকে অ্যাডভান্স 5,000 টাকা দিতে পারি। আমি ভাবতে শুরু করলাম যে 5,000-এর জন্য যদি আমি কাজ করে 1 ঘন্টা পরেই যাই, তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে? এমনি তো আমার বউ বাড়িতে বসেই আছে আর আসার সময় খাবার আর জল ওর কাছেই রেখে এসেছি। তাই এই 1 ঘন্টাতে এমন কি আর হয়ে যাবে? এমনিতেও মানুষ মাঝে মধ্যে 1 ঘন্টা লেট হয়েই যায়। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আমার বউ তেমন অবস্থায় নেই যে ও কিছু করতে পারে। তাই তো আমি সবসময় টাইমে যেতাম। কিন্তু আজকে আমি তরির ড্রেস সেলাই করতে বসে গেলাম। ড্রেস সেলাই করতে করতে আমার 1 ঘন্টার বেশি লেগে গেল। এরপরে যখন আমি রাত করে বাড়িতে ফিরে যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, তখন সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। কেমন আমার বউ মাটিতে পড়েছিল আর জলের গ্লাস ভেঙে ছড়িয়ে পড়েছিল। হয়তো ও জল খাওয়ার জন্য ওঠার চেষ্টা করেছিল। আমি ওর কাছে জল রেখে গেছিলাম, কিন্তু সেটা পরিমাণে খুবই কম ছিল। তাই হয়তো ও জল খাওয়ার জন্য ওঠার চেষ্টা করেছিল। আমি ওকে ওঠালাম। ওর মুখে ক্ষত ছিল, ওর চোট সামান্যই ছিল। তাই আমি ওর সেই জায়গা পরিষ্কার করে সেখানে ওষুধ লাগালাম। আমি ওর কাছে ফোন রেখে গেছিলাম, কিন্তু হয়তো ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল। এই কারণে ও আমাকে ফোন করতে পারেনি। আমি ওকে বললাম যে আমাকে ক্ষমা করে দাও, আমার খুব আর্জেন্ট কাজ ছিল, এই কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। ও আমাকে জিজ্ঞেস করলো কি কাজ ছিল। তখন আমি ওকে বললাম না যে দোকানে কাজ ছিল, বরং বললাম আমার এক আত্মীয়র মৃত্যু হয়েছে, তাই আমি সেখানে গেছিলাম। আমি ওকে মিথ্যা বললাম, কেননা আমি যদি ওকে বলতাম যে আমি কোনো মেয়ের কাপড় সেলাই করতে বিজি হয়ে গেছিলাম আর সেই মেয়েটার কাপড় সেলাই করার কারণে আমার দেরি হয়ে গেছে,
তাই তুমি নিচে পড়ে গেছো। তাহলে ও আমার উপরে প্রচন্ড রেগেছে আর দুঃখও পেত। কেননা বউ তো বউই হয়, তাতে সে পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকুক না কেন। যাই হোক, আমি ওকে কিভাবে বলতাম। এই কারণে আমি বাহানা বানিয়ে ওকে মিথ্যা বলেছিলাম। জয় আমার দিকে হেসে মাথা নাড়িয়ে দিল। এর মানে হলো কোনো ব্যাপার না। আমি ভাবতে লাগলাম, ওর সাথে আমার এরকম করা উচিত হয়নি। আমি কাজ তো করে দিয়েছিলাম, কিন্তু এখনো সেই মেয়েটা আমাকে টাকা দেয়নি। সে বলেছিল সমস্ত টাকা একসাথেই দেবে। সে যখনই আমার দোকানে আসতো তখনই অদ্ভুত অদ্ভুত ধরনের নখরা দেখাতো। কখনো আমার চোখের দিকে তাকিয়ে থাকতো, তো কখনো নিজের কথার জালে আমাকে মুগ্ধ করে দিত। আমি কেন, তোরই যে কোনো পুরুষকে নিজের দিকে তাকাতে বাধ্য করে দিত। ওর ড্রেস এমন ফিটফাট থাকতো যে সমস্ত মার্কেটের লোক তোরির দিকে এক নজরে তাকিয়ে থাক। আমার দোকানের সামনে আর একটা দর্জির দোকান ছিল। সেই দোকানদার আমার বন্ধুও। সে একদিন বলেছিল যে এই মেয়েটা আজকাল তোর দোকানে খুব চক্কর লাগাচ্ছে, এর থেকে সাবধানে থাকিস। আমি বললাম, হ্যাঁ, মনে হয় এরিয়াতে নতুন এসেছে। ও বলল, হ্যাঁ নতুন এসেছে, কিন্তু কোনো নতুন ছেলেকে শেষ করার জন্য এসেছে। আমি বললাম, এর মানে কি? তখন আমার বন্ধু বলল, আমার শ্বশুরবাড়ির পাশে এই মেয়েটার বিয়ে হয়েছিল। সেই লোকটা থেকে ডিভোর্স নিয়ে এখানে এসেছে। ওই যে দত্তপাড়ার যে স্কুল আছে, তার মালিকের ভাতিজি। আমি আমার বন্ধুর কথা শুনে একদম হতবাক হয়ে গেলাম। কারণ এটা কিভাবে হতে পারে? মেয়েটাকে তো 15-16 বছরের যুবতী মেয়ে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এর চেহারা এত সুন্দর যে আমি কেন, যে কেউ ধোকা খেয়ে যাবে। কিন্তু এত যুবতী মেয়ে, একে দেখে তো একদমই বিবাহিত বলে মনে হয় না। আর তুমি বলছো এর ডিভোর্স হয়ে গেছে? তখন আমার বন্ধু বলল, হ্যাঁ, আজকাল কোনো না কোনো মেয়েকে দেখে কিছুই বোঝা যায় না। ওর স্বামী অনেক বড় লোক ছিল, কিন্তু সে যখন এর এরকম ব্যবহারের ব্যাপারে জানতে পারে তখন রেগে গিয়ে ডিভোর্স দিয়ে দেয়। দেখ বন্ধু, আমি তোকে বোঝাচ্ছি, কারণ তুই হ্যান্ডসাম আর যুবক, তুই অনেক ভালো মেয়ে পেয়ে যাবি। তাই তুই কেন এই চরিত্রহীন মেয়ের পিছনে পড়ে আছিস? আমি ওকে বললাম, আমি কোথায় আর এখন হ্যান্ডসাম আছি, বাড়ির কাজে খুব বাজে রকম ভাবে ফেসে গেছি। তখন আমার বন্ধু বলল, বৌদির অবস্থা কি এখনো সেরকমই আছে? আমি বললাম, হ্যাঁ। ও বলল, তুই তো খুব ভালো স্বামীও প্রমাণ হয়েছিস। তুই এটা খুব ভালো কাজ করছিস, নিজের বউয়ের সেবা করছিস। দেখিস ভগবান তোকে অনেক অনেক খুশি দেবে। দেখিস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। টেনশন করিস না। কিন্তু এখন আমি টেনশনে থাকতে শুরু হয়ে গেছি। আমি একাই সমস্ত কাজ করে করে বিরক্ত হয়ে গেছি। যখন আমার বউ ঠিক ছিল তখনও চাকরি করত, বাড়িও সামলাতো, টাকাও ইনকাম করত, কিন্তু ও একদমই ক্লান্ত হতো না। এই জিনিসটা নিজের জায়গায় ঠিক ছিল। কেননা ভগবান পুরুষদের তুলনায় মেয়েদের বেশি স্ট্রং বানিয়েছেন। কেননা তারা বাড়ির কাজ থেকে শুরু করে বাচ্চাদের পড়াশুনো, তাদের লালন পালন খুব ভালোভাবেই করতে পারে। যদি সে চাকরি করে তাহলে নিজের চাকরির সাথে সাথে অনেক কাজও করতে পারে, আর সমস্ত কাজ সিরিয়াসলি আর সঠিকভাবে করতে পারে। সেখানে পুরুষরা শুধু চাকরি করে ক্লান্ত হয়ে যায়। আমাদের পুরুষদের এতটা সহ্য করার ক্ষমতা থাকে না। পুরুষ যখন অসুস্থ হয়ে যায় বা পঙ্গু হয়ে যায়, তখন মহিলারা নিজের স্বামীকেও ভালোবেসে সামলাতে আর বাড়িও সামলে নেয়। কিন্তু আমি খুব বেশি ক্লান্ত হয়ে গেছি। তারপরেও আমি নিজের বউকে দেখছিলাম, তার সেবা করছিলাম। আমি ওর জন্য কত কিছু করতে থাকি। ও অসুস্থ হওয়ার পরেও আমি ওর খেয়াল রাখছি। ওকে আমার জীবন থেকে বের করে দিইনি। কিন্তু যদি আমি এর জায়গায় থাকতাম তাহলে নিশ্চয়ই আমাকে ছেড়ে দিয়ে চলে যেত। কেননা এ খুবই সুন্দরী ছিল। যখন আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম আর যখন আমাদের ভালোবাসা বিয়ে অবধি পৌঁছেছিল, তখন আমার বউয়ের বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছিল। কিন্তু জয়া আমার জন্য সেই লোকটা ছেড়ে দিয়েছিল। তা যদি আমি পঙ্গু হয়ে যেতাম তাহলে কি ও আমাকেও ছেড়ে চলে যেত? আমার হৃদয়ে এসব অদ্ভুত অদ্ভুত খেয়াল আসতে শুরু করেছিল। আজকাল আমি তরির ব্যাপারে সবসময় চিন্তা করতে থাকতাম। ও প্রতিদিন আমার কাছে কোনো না কোনো ড্রেস তৈরি করে নিয়ে যেত, কিন্তু এখন অব্দি ও আমাকে কোনো টাকা দেয়নি। আর এখন আমার টাকার দরকারও ছিল না। কেন, ওকে আমার ভালো লাগতে শুরু করেছিল। ওর সঙ্গে কথা বলে এখন আমার খুব ভালো লাগতে শুরু করেছে। ও আমার দোকানে আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার ব্যাপারে বাইরে যে সমস্ত কথা ঘুরে বেড়াচ্ছে সেগুলো কি সত্যি? তোমার কি সত্যি ডিভোর্স হয়েছে? তরি বলল, একদমই ঠিক। আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন। সত্যি আমার ডিভোর্স হয়ে গেছে। আমি কোথায় এখনো নাবালিকা, কিন্তু যদি আমার বিয়ে কোনো বুড়ো লোকের সাথে করিয়ে দেওয়া হয় তাহলে আমার ডিভোর্স হবে না তো কি হবে? আমার বয়স দেখো, আমার চেহারা দেখো, আমি কি সেই রকম হয়ে গেছি যে আমার বিয়ে কোনো বুড়ো মানুষের সাথে করিয়ে দেওয়া হবে? কখনো কি বুড়ো মানুষদের সাথে যুবতী মেয়েরা খুশি থাকতে পারে? আমি বললাম, হ্যাঁ একদমই ঠিক। এটা তো তোমার সাথে খুব খারাপ হয়েছে। ও বলল, আমার কপাল ভালো ছিল যে আমার ডিভোর্স পেয়ে গেছি। যদি ডিভোর্স না হতো তাহলে আমি খুব অবাকা হতাম। তাহলে সামনে তোমার কি করার ইচ্ছা?
তুমি কি সারা জীবন একা থাকার ইচ্ছাই চিন্তা করে নিয়েছো? তখন ও বলল, কাউকে না কাউকে তো জীবনসাথী বানাতেই হবে, কিন্তু যেরকম মানুষ আমি চাই সেরকম মানুষ আমি এখনো পাইনি। আমি জিজ্ঞেস করলাম, কেমন মানুষ দরকার? তখন ও বলল, সে খুব সুন্দর, হ্যান্ডসাম আর বডি বিল্ডার টাইপের, লম্বা চওড়া, শক্ত সামর্থ্য পুরুষ হয়। আমার এরকম মনে হচ্ছিল যেন তোরই আমার ব্যাপারে কথা বলছে, কেননা ও যে সমস্ত গুণের কথা বলছিল সেই সমস্ত আমার ভিতরে উপস্থিত ছিল। আমি একদম সেই রকম ছিলাম যেরকম পুরুষেরও খোঁজ করছিল। ও আমার উপরে লাইন মারা শুরু করে দিয়েছিল, আর আমি তড়িৎ জালে ফেঁসে যেতে থাকলাম। আমি এটা ভুলে গেছিলাম যে আমার আর একটা জীবন আছে, আমার একটা বউ আছে যে আমার পথ চেয়ে বসে আছে। বলা হয় যে ভালোবাসা কাঁচা অবস্থায় একই সাথে খুবই দুর্বল, আবার খুব শক্তও হয়। শক্ত এতটাও যে পুরো সমাজ মিলে সেটা ভাঙার চেষ্টা করেও সেটা ভাঙতে পারে না, কিন্তু দুর্বল এতটা যে কখনো কখনো নিজে নিজেই ভেঙে যায়। যেখানে আমি জয়ার সাথে 7 জন্মের কসম খেয়েছিলাম যে একসাথে থাকবো, কিন্তু জয়া অসুস্থ হওয়ার 1 বছরও হয়নি, আর আমি সমস্ত প্রতিজ্ঞা ভুলে এতটা দুর্বল হয়ে গেছিলাম যে আমি যখন বাড়িতে যেতাম তখন নিজের বইয়ের উপরে খুব রাগ আসতো। এখন তোরির কারণে জয়াকে আমার খুব খারাপ লাগতে শুরু করেছে। ওকে দেখলে আমার জ্বলন অনুভব হতো। ওর প্রতিদিনে বিভিন্ন ফরমাসে আমি বিরক্ত হয়ে গেছি। আমার বউয়ের পাড়ার এক বান্ধবী ওর সঙ্গে দেখা করার জন্য এসেছিল। সে সঙ্গে করে কিছু ফলমূল নিয়ে এলো। আমার সঙ্গে দেখা হলে সে আমার হাতে ফলমূল দিয়ে ফিরে যাচ্ছিল। তখন আমি তাকে বললাম, তুমি উপরে কেন যাচ্ছ না? তখন সে বলল, এত উঁচু ফ্ল্যাটে কে এত সিঁড়ি ভেঙে উঠবে? আর তোমার বউ তো সিঁড়ি থেকে পড়ে এই অবস্থায় পৌঁছেছে। আমি তাকে আর কি বলতাম, তাই বললাম, আপনারা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে আমার বউ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তখন সে মহিলা বলল, এরকম অবস্থায় খুব কম লোকই ঠিক হয়। আমার বোনের সাথেও এরকম হয়েছিল, আর এরকম ভাবে 15 বছর সে বিছানায় পড়ে থেকেছিল। আর তারপর আমি বললাম, সে ঠিক হয়ে গেছে? তখন সে বলল, না, ও এই দুনিয়া থেকে চলে গেছে। জয়ের বান্ধবীর কথা শুনে আমি নিশ্চুপ হয়ে গেছিলাম। তাহলে কি আমাকে সারা জীবন আমার অসুস্থ বউয়ের সেবা করেই কাটাতে হবে? এটাও সত্যি যে আমার বউ অসুস্থ হয়েছে 2 বছর হয়ে গেছে, কিন্তু ওর কোনো পরিবর্তন হয়নি। এখন আমি ওর সেবা করতে করতে ভেঙে পড়েছি। ডক্টর কোনো ভালো খবর শোনাচ্ছেন না। তারপরে আমি ওকে প্রত্যেক মাসে ডক্টরের কাছে নিয়ে যেতাম। একদিন আমাকে তরি খুব অদ্ভুত একটা কথা বলল। ও বলল, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার ব্যাপারে সবকিছু ওকে সত্যি সত্যি বলে দিলাম। নিজের বউয়ের ব্যাপারে ডিটেলসে ওকে বললাম। এরপর আমি তরিকে আমার বউয়ের ছবিও দেখালাম। ছবি দেখে ও বলল, তোমার বউ খুবই সুন্দরী। এরপরে ও আরো বলল, দেখো, এখন তুমি আগের মতো যুবক নেই। বউয়ের সেবা করতে করতে তোমার ভিতরে বয়স্ক ভাব এসে যাচ্ছে। তুমি সারা জীবন বউয়ের সেবা করতেই থাকবে, আর সেই পঙ্গু মেয়ের গোলাম হয়েই জীবন কেটে যাবে। এখনো তোমার অনেক বয়স বাকি আছে। তুমি একজন পূর্ণ যুবক পুরুষ। বউয়ের টেনশনে টেনশনে তুমি তোমার বয়সের থেকে বেশি বয়স্ক হয়ে গেছো। আমি চাই তুমি আবারও নিজের যুবক বয়সে ফিরে এসো। আর চলো আমরা দুজন পালিয়ে বিয়ে করে নিই। তোমাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। টাকা পয়সা তো আমি ডিভোর্স নেওয়ার সময় নিজের বুড়ো স্বামী থেকে অনেক পরিমাণে নিয়ে নিয়েছি, তাই আমাদের টাকা পয়সার কোনো অভাব হবে না। আমরা দুজন অন্য কোনো শহরে গিয়ে নিজেদের দোকান বানিয়ে নেব। আমি সংসার সামলাবো, আর তুমি দোকানে নিজের কাজ করবে। ভগবান তোমার হাতে অনেক প্রতিভা দিয়েছেন। তোমার এই প্রতিভা তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। আমি বললাম, কিন্তু আমার বউয়ের কি হবে? আমি ওকে এরকম ভাবে ছেড়ে যেতে পারি না। ও বলল, কেন যেতে পারো না? নিজের বউয়ের থেকে কিভাবে মুক্তি নেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমার সাথে পালিয়ে যেতে রাজি আছি। আমি চিন্তায় পড়ে গেলাম। এরপরে আমার মাথায় একটা আইডিয়া এলে আমি বললাম, আমার বোন না তো হাঁটাচলা করতে পারে, আর না তো উঠতে পারে। আমার ওর জন্য যা করার ছিল আমি করে নিয়েছি। হয়তো এখন ওর নিজের জীবন থেকে মুক্তির দরকার। এরপর একদিন আমি ওকে নিজের সাথে ছাদে নিয়ে গেলাম। ও হুইল চেয়ারে বসেছিল। ওকে নিয়ে ছাদে পৌঁছালে ও খুব খুশি হলো, কেননা আজকেও খোলা আকাশ দেখতে পাচ্ছিল। অনেক কষ্টে আমি ওকে উপরে নিয়ে এলাম, কিন্তু ও এটা দেখে অবাক হয়ে গেছিল যে এটা কোনো বিকেল না, বরং আগুন ঝলসানো দুপুর। ও আমাকে বলতে লাগলো, আমাকে নিচে নিয়ে চলো, খুব গরম এখানে। আমি বললাম, কেন? তোমার তো ছাদ খুব পছন্দের, তাই না? আর তুমি খোলা আকাশ দেখতে চাইতে, তাই এখন এখানে বসো, আমি যাচ্ছি। আর হ্যাঁ, আমি শুধু এক্ষুনি যাচ্ছি না, বরং আমি চিরজীবনের জন্য যাচ্ছি। তোমার সেবা করে করে আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি কি চাও আমি সারা জীবন তোমার কাজ করতে থাকবো, তোমার গোলাম হয়ে থাকবো, আর তোমার চাকর হয়ে থাকবো? আমার চেহারা দেখো, তোমার মতো একটা নয় বরং 10টা মেয়ে পেতে পারি। তাই আমি আমার জীবন তোমার সাথে কেন খারাপ করব? আমাকে ক্ষমা করে দিও।
যতটা আমি তোমার জন্য করে দিয়েছি এর থেকে বেশি করতে পারবো না। যদি তুমি ঠিক থাকতে তাহলে হয়তো আমাদের জীবন সবকিছু ঠিক হয়ে যেত। কিন্তু তুমি আর কখনোই আগের মতো হতে পারবে না। ডক্টর এই কথাই বলেছিল যে তুমি কখনোই নিজের পায়ে চলতে পারবে না। আমার কথা শুনে আমার বউ করুণ চোখে আমাকে না করে যেতে লাগলো। কিন্তু আমি তাকে বললাম, তুমি এখানেই পড়ে থাকো 3-4 দিন, না হলে 1 সপ্তাহের মধ্যেই তুমি নিজের জীবন থেকে চিরজীবনের মতো মুক্তি পেয়ে যাবে। যতদিন লোকজন জানতে পারবে যে তুমি এই দুনিয়াতে নেই, ততদিন আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। একটা মেয়ে আছে যাকে আমি ভালোবাসি, ব্যাস ওর সাথেই যাচ্ছি। এরপর আমি ওর হুইল চেয়ার ব্লক করে দিলাম। এখনো নিজের হুইল চেয়ার ঘোরাতেও পারবে না। ও হতভম্ব হয়ে হুইল চেয়ারে বসে থাক। এমনিতেও ওর এক হাত কাজ করতো না। ও নিজে চাপা চাপা আওয়াজে চিৎকার করতে লাগলো, আমাকে ডাকতে লাগলো। কিন্তু আমি ফিরেও দেখলাম না। আমি সোজা নিজের ঘরের মধ্যে চলে গেলাম আর নিজের জিনিসপত্র গোছাতে লাগলাম। আমি নিজের ফোন বের করে তরিকে ফোন করলাম। তরিও রেডি হয়ে থাকবে বলল। নিজের জিনিসপত্র গোছাতে গোছাতে দুপুর থেকে রাত 9টা বেজে গেল। কেননা আমরা দুজন রাতের বেলাতে বের হতে চাইতাম, যাতে কেউ আমাদের দেখে না নেয়। রাতের বেলা আমরা দুজন সেই বিল্ডিং ছেড়ে চলে গেলাম। আর যাওয়ার আগে আমি আমার সেলাইয়ের দোকান খালি করে দিয়েছিলাম। এখন আমাদের এখানে আসা 1 মাস পার হয়ে গেছে, কিন্তু আমার আগের বউয়ের ব্যাপারে কোনো খবরই জানতাম না, যে ও জীবিত আছে না মরে গেছে। বেশ কয়েকদিন পরে আমার মোবাইলে আসে একটা মেসেজ। আমার পুরো দুনিয়া উলটপালট করে রেখে দিয়েছিল। আমার বউ জয়া নিজের পায়ে দাঁড়িয়ে গেছিল। জয়া নিজেকে বাঁচানোর জন্য নিজের সমস্ত শক্তির ব্যবহার করে, আর ও নিজের পায়ে দাঁড়িয়েও যায়। ও সারা রাত লেগে গেছিল নিজের পায়ে 5 তলা থেকে নিচেই নামতে। ও নিজেকে শক্ত করে ফেলেছিল। না তো ও কাউকে সাহায্যের জন্য ডেকেছিল, আর না তো কারো সাহায্য নিয়েছিল। ও সেই দিন খুব খুশি ছিল। ও মনে মনে বলল, ভগবান যা কিছু করে ভালোর জন্যই করে। আমার পঙ্গু হওয়ার কারণে আমার স্বামী চলে গেছে, আর ওর যাওয়ার সাথে সাথে আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। আমি জীবনসাথী রূপে ভালো মানুষ চিনতে পারিনি। আমার খারাপ সময়ের কারণে তার অলস রূপ বেরিয়ে পড়ে। যে আমাকে এরকম ভাবে রেখে পালিয়ে যায়, সে কিভাবে ভালো মানুষ হতে পারে? আমার বউ সোজা নিজের বাবার বাড়িতে গিয়ে তাদের পা ধরে কান্না করতে লাগলো আর বলল, মা, তোমরা আমার জন্য যাকে পছন্দ করেছিলে হয়তো সেই আমার জন্য ঠিক ছিল, আর যাকে আমি নিজের জন্য পছন্দ করেছিলাম সেই মানুষটা একটা অমানুষ ছিল। জয়ার বাবা মা জয়াকে আপন করে নিয়েছিল, আর তারা বলেছিল, কোনো ব্যাপার না মা, ভুল তো মানুষ মাত্রই হয়। ওর মা আরো বলল, কোনো ব্যাপার না মা, প্রথমে তুই পুরো ঠিক হয়ে যা, তারপরে আমরা তোর ব্যাপারে কিছু একটা চিন্তা ভাবনা করব। এইভাবে জয়া 2 বছর কেটে গেল, আর ও এখন পুরোদমে সুস্থ হয়ে গেছিল। আর এদিকে আমার খারাপ দিন শুরু হয়ে গেল। তোরই কোনো ভালো মেয়ে না। ও কাপড়ের মতোই বয়ফ্রেন্ড বদলাতে থাকতো। যত টাকা আমি ইনকাম করতাম ও নিজের মেকআপ আর লিপস্টিকে উড়িয়ে দিত। আমি এখন প্রতিদিন পস্তাতে লাগলাম। জয়ার কাছে ক্ষমা চাইতে চাইলাম, কিন্তু ও দেখা করতে চাইল না। ও বলল যে আমি একবার ভুল করে ফেলেছি, আর সেই জিনিসটা নিয়ে আমি আজ অব্দি পস্তাচ্ছি। তোরই একটা বাচ্চা হয়েছিল, কিন্তু আমি নিশ্চিত জানতাম এটা আমার বাচ্চা না। তোরই আমাকে ছেড়ে কবেই চলে গেছে, আর এখন আমি সেই বাচ্চাকে পালছি। প্রতিদিন জয়ের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে চাইতাম, ওর সাথে আবার আগের মতো জীবন কাটাতে চাইতাম। কিন্তু ওর মা বাবা ওকে আমার সাথে পাঠাতে চাইতো না, আর জয়াও আমার সাথে থাকার জন্য রাজি ছিল না। এখন আমি নিজের কৃতকর্মের জন্য খুব পস্তাচ্ছি। জয়া নিজের জায়গায় একদম ঠিক ছিল। এখন আপনারা সবাই আমাকে বলুন যে আমি আমার বউকে কিভাবে মানাবো। এখন আমি জয়াকে পেতে চাই, ওকে ছাড়া আমি অপূর্ণ। আপনারা আমাকে এমন আইডিয়া বলুন যাতে আমার বউ জয়া আমার সাথে এসে থাকতে শুরু করে। আমি জানি আমি খুব খারাপ মানুষ, কিন্তু আমি শুধরাতে চাই, আর বাকি জীবন জয়ার সাথেই কাটাতে চাই। আপনারা সবাই জয়াকে মানাতে আমার সাহায্য করুন। আমি খুব অসহায় হয়ে গেছি। আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না। তারা তো আগেই আমাকে অনেক কথা শুনিয়েছিল যখন আমি জয়াকে বিয়ে করেছিলাম। আর এখন যখন জয়া আমার জীবনে ছিল না, তখনও তারা আমাকে স্বীকার করে নেয়নি। তারা তো বলেই দিল যে তুই একটা জঘন্য মানুষ, তোকে আমাদের বাড়িতে কোনো মতেই জায়গা দেব না, না হলে না জানি কবে তুই আমাদেরকেও মেরে ফেলবি। জয়া আমার উপরে কোনো কেস করেনি, কিন্তু আমি নিজের অপরাধের শাস্তি প্রতিদিন পাচ্ছি। এখন আমি একাই সেই বাচ্চাটার সাথে থাকি। আমি সেই বাচ্চাটাকে ভালোবাসি, কিন্তু ও আমার নিজের রক্ত নয়। তোরই আমার সাথে খুব খারাপ করেছে। হয়তো আমি এটারই যোগ্য ছিলাম। আমি তোরই ব্যাপারে তো জেনে গেছি যে ও আজকাল অন্য একটা ছেলের সাথে থাকে, কিন্তু সে এখনো ওকে বিয়ে করেনি। আমি তো তোরিকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি ওকে রাখতে চাই না। আমি বাচ্চাটা ডিএনএ টেস্ট করিয়েছিলাম, কিন্তু এ আমার বাচ্চা না।
কিন্তু এতে এই বাচ্চার কোনো দোষ ছিল না। এখন আমি আর এই বাচ্চাটা দুজনেই থাকি। এখন আপনারাই বলুন, আমার কি বাচ্চাটাকে তরিকে দিয়ে দেওয়া উচিত না উচিত না? ধন্যবাদ বন্ধুরা।